জলসার মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাস তথা ভিডিও ক্লাস আমি মোহাম্মদ সোহেল রানা নবম ও দশম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাচ্ছি। তো পৃথিবীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যাই হোক, এখন যে মহামারী করোনা, এই করোনার কারণে বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ঠিক তেমনি আমাদের যশোর মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তো সেই মোতাবেক আমরা সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিনিয়ত অনলাইন ক্লাস নিচ্ছি, তথা এই ক্লাসগুলো নিয়ে আমরা টিচারদের ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, স্কুলের ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, এই যে আমরা এগুলো সাবমিট বা আপলোড করছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা এই ক্লাসগুলো দেখবে, তার উপকৃত হবে, এবং যেহেতু তোমরা বাড়িতে অবস্থান করছো সেহেতু তোমাদের অবশ্যই এই ক্লাসগুলা দেখা উচিত। এই ক্লাসগুলো দেখলে তোমাদের আশা করি তোমরা তোমাদের যে সিলেবাস, পাঠ্যপুস্তকে, টেক্সট বুকে, সেটা তোমরা বুঝতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি গতদিন নবম ও দশম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র, ভাষা, তারপর হচ্ছে শব্দ, উৎস অনুসারে শব্দ কত প্রকার কি কি, তারপরে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করতে চাই, সেই বিষয়টি হচ্ছে ধ্বনি ও বর্ণ। সেই বিষয়টি হচ্ছে কি? ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ধ্বনি ও বর্ণ পঞ্চম পরিচ্ছদ, এই যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে পরিচ্ছেদ পঞ্চমে এটা দেওয়া আছে, পরিচ্ছেদ পঞ্চম। এই পঞ্চম যে পরিচ্ছেদ, এইখানে ধ্বনি ও বর্ণ যে অধ্যায়টি আছে, তোমরা অবশ্যই এইটা টেক্সট বুক খুলবে এবং আমার ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো যে ধ্বনি কি। আমরা গতদিন ভাষা অধ্যায় আলোচনা করতে গিয়ে ধ্বনি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ধ্বনি কি তোমরা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক ক্ষুদ্রতম একক। ধ্বনি কি? ভাষার মৌলিক ক্ষুদ্রতম উপাদান, অর্থাৎ একক। তো ধ্বনিটা কিভাবে উচ্চারিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখো যে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট উচ্চারিত অর্থবোধক আওয়াজটা হচ্ছে ধ্বনি। তাহলে আমরা জানি যে বাকযন্ত্রের দ্বারা যে সৃষ্ট বাকযন্ত্রের দ্বারা যে সৃষ্ট উচ্চারিত যে অর্থবোধক আওয়াজ, এই আওয়াজটা হচ্ছে ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে ধ্বনিটা কি। মানুষের কণ্ঠ মিশ্রিত মানুষের কণ্ঠ মিশ্রিত বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক আওয়াজ হচ্ছে ধ্বনি। অর্থবোধক আওয়াজ হচ্ছে ধ্বনি। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা লক্ষ্য করো যে ধ্বনি কি। তারা প্রথমে বললাম যে ভাষার মৌলিক ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এই ধ্বনিটা আবার কিভাবে উচ্চারিত হয়? মানুষের কণ্ঠ মিশ্রিত বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক আওয়াজ হচ্ছে ধ্বনি। তোমরা যদি এখন বলো যে কুকুরের ঘেউ ঘেউ বা বিড়ালের ম্যাও ম্যাও, এগুলো কি ধ্বনি হতে পারে? না, এগুলো ধ্বনি হতে পারে না, কারণ এইগুলা দ্বারা কোনো অর্থবোধক আওয়াজ এটি বোঝা যায় না। কুকুর ঘেউ ঘেউ করে কি প্রকাশ করছে, বিড়াল ম্যাও ম্যাও করে কি প্রকাশ করছে, এর কোনো অর্থবোধক আওয়াজ নেই। তথা আমরা বলতে পারি ধ্বনি হচ্ছে সেটাই যেটা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক আওয়াজ হচ্ছে ধ্বনি। তো পৃথিবীর প্রত্যেক ভাষারই ধ্বনি রয়েছে, ঠিক তেমনি বাংলা ভাষারও ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় এই যে ধ্বনি,
এই বাংলা ভাষার ধ্বনিগুলো হচ্ছে 30টি। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 30টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 30টি। সরি, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি। কয়টি প্রিয় বন্ধুরা? 37টি। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি। এইবার আমরা বলতে পারি এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বরধ্বনি আর একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে স্বরধ্বনি কি এবং ব্যঞ্জন ধ্বনি কি। তাহলে স্বরধ্বনি হচ্ছে সেই ধ্বনি যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসটাইত বাতাস বের হওয়ার সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না কিংবা ঘষা খায় না, সেগুলাই হচ্ছে স্বরধ্বনি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বরধ্বনি কি? তাহলে আমরা তার আগে জানবো যে ধ্বনি দুই প্রকার। ধ্বনি দুই প্রকার, যথা মৌলিক এক স্বরধ্বনি, স্বরধ্বনি আর দুই ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একটা বিষয় জানলে যে আমরা বাংলা ভাষায় মৌলিক ধ্বনি পাই 37টি। এই ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। কিন্তু বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি পেলেও আমরা কিন্তু বাংলা ভাষায় টোটাল মোট ধ্বনি পাই 50টি। তাহলে বাংলা ভাষায় মোট ধ্বনি 50টি। মোট ধ্বনি পাই বন্ধুরা 50টি। আমরা যাই হোক এখন আলোচনা করব আমরা ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে সেই ধ্বনি যেই ধ্বনিগুলা উচ্চারণের সময় ফুসফুসকারিত বাতাস বের হওয়ার সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না কিংবা ঘষা খায় না, সেগুলাই হচ্ছে স্বরধ্বনি। তাহলে আমরা জানি যে স্বরধ্বনি কি। আমরা বলি প্রিয় বন্ধুরা যে ধ্বনিগুলা উচ্চারণের সময় ফুসফুসকারিত বাতাস মুখ গহ্বরের কোথাও বাধা পায় না কিংবা ঘষা খায় না, সেগুলাই হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি আমরা পাই হচ্ছে 11টি। এর ভেতর আমরা মৌলিক স্বরধ্বনি পাই 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা পাই 7টি। স্বরধ্বনির ভিতরে আমরা যেটা পেলাম স্বরধ্বনি, এর ভেতরে মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি। এই 7টি কি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা তোমরা একটু লক্ষ্য করো। ই, এ, অর্থাৎ রস্বই এ আ স্বরেওয়া ও রস্য। এই যে আমরা মৌলিক স্বরধ্বনি পালাম 7টি। কিন্তু শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের একটি মনে প্রশ্ন আসতে পারে, মাথায় আসতে পারে যে এই যে তৃতীয় বন্ধনী এইটা কেন দেওয়া হচ্ছে? এই তৃতীয় বন্ধটা ধ্বনি বা উচ্চারণের জন্য এই চিহ্নটা দেওয়া হচ্ছে। এটা দ্বারা সেটাই প্রকাশ করছে ধ্বনি বা উচ্চারণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মৌলিক স্বরধ্বনি পালাম 7টি। আর এই যে আমরা স্বরধ্বনি, এই স্বরধ্বনি পাচ্ছি 11টি। স্বরে আ, স্বরে আ, রস্বই দীর্ঘই এ, রস্য দীর্ঘ রি এ ওয়ে ও ও। তাহলে আমরা পেলাম যে হচ্ছে স্বর যে ধ্বনি বা স্বরবর্ণ বলে যাচ্ছে 11টা। ঠিক তেমনই প্রিয় শিক্ষার্থী
বন্ধুগণ, আমরা এখন যে বিষয়টি তোমাদের আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি। আমরা পেলাম স্বরধ্বনি কি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাস বের হওয়ার সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না কিংবা ঘষা খায় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। ঠিক তেমনই এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা কি আলোচনা করব? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ব্যঞ্জন ধ্বনি কি সেই সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত হতে হবে যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে সেই ধ্বনি যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসচালিত বাতাস মুখ গহ্বরের ভেতর দিয়ে বের হওয়ার সময় কোথাও বাধা পায় কিংবা ঘষা খায়, সেগুলাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনিগুলা উচ্চারণের সময় ফুসফুসচালিত বাতাস বের হওয়ার সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় কিংবা ঘষা খায়, সেগুলাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় এই যে ব্যঞ্জন ধ্বনি, এর ভিতরে মৌলিক ব্যঞ্জন ধ্বনি পায় মৌলিক ব্যঞ্জন মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, তোমাদের এটা মনে রাখতে হবে। মোট যে মৌলিক ধ্বনি 37টি, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। এই 30টি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একটু লক্ষ্য করো। ক, খ, গ, ঘ, চ, ছ, ঝ, ঝ, ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ, প, প, গ, ঘ। ঠিক তেমনই আমরা আরো পাই, দেখো প্রিয় বন্ধুরা, ম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আরো আমরা দেখি যে ম, দন্তন্য ম, তারপর আসছে দন্তস্ব, দন্তস্ব, তালব্য স, দন্তস্ব, তালব্য স, ভ, ল। ঠিক তেমনি র, র, র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা বাংলায় ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি পেলাম 30টি। বাংলায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি আমরা পাইতে পেলাম 30টি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও না কোথাও বাতাস বের হওয়ার সময় বাধা পায় কিংবা ঘষে খায়, সুতরাং এইগুলোকে বলা হয় মৌলিক ব্যঞ্জন ধ্বনি। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এক বিষয় বুঝতে পারবে যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কি। তো স্বরধ্বনি যেগুলো ধ্বনি, ধ্বনি হচ্ছে মানুষের মৌখিক রূপ, আর যেটা খাতায় লিখে প্রকাশ করা হয় বা যেটা লিখে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। কি বললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ? ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, উদাহরণস্বরূপ এই যে আমরা মুখে উচ্চারণ করলাম তখন ছিল ধ্বনি, যখন লিখে প্রকাশ করলাম তখন হয়ে গেল বর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই বাংলায় যে ধ্বনিগুলো ছিল এগুলাই আমরা লিখে প্রকাশ করলে হয়ে যাবে বর্ণ। এই বাংলায় বর্ণ হচ্ছে দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি এবং ব্যঞ্জন বর্ণ কি? স্বরধ্বনির সংক্ষিপ্ত যে স্বরধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপ সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি বা স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য করতে হয় না। ব্যঞ্জন বর্ণ নিজে উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের প্রয়োজন পড়ে। স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ হতে পারে না। এখন আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাংলার মোট যে বর্ণমালায় 50টি বর্ণ আছে, স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি, মোট 50টি বর্ণ রয়েছে। তো বাংলায় কয়টি বর্ণ রয়েছে? 50টি।
এই 50টিকে বলা হয় বর্ণমালা। তাহলে 50টি বর্ণকে একত্রে কি বলা হচ্ছে? বর্ণমালা। তাহলে বাংলায় মোট বর্ণমালায় আমরা 50টি কি পাই? বর্ণ পাই। তো এমসিকিউ আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই মনে রাখবে যে বাংলায় কয়টি বর্ণ? 50টি বর্ণ। তার ভিতরে 11টি হচ্ছে স্বরবর্ণ আর 25টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের এখন আমি আলোচনা করব এই স্বরবর্ণ সম্পর্কে। স্বরবর্ণ কাকে বলে আমি আগেই বললাম, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্বরবর্ণ। এই যে স্বরবর্ণ, এই স্বরধ্বনির লিখিত যে সাংকেতিক চিহ্ন সেটাই হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণের আবার সংক্ষিপ্ত রূপ আছে। স্বরবর্ণের কি আছে? সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? কার চিহ্ন বলা হয় কার চিহ্ন। তাহলে আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুগণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? তাহলে স্বরবর্ণ যে আমরা 11টা পাই, এখানে অ ব্যতীত প্রত্যেকটি বর্ণেরই সংক্ষিপ্ত রূপ আছে, যে রূপটাকে বলা হয় কার চিহ্ন। তোমরা দেখো, স্বরে আ, এটা হচ্ছে আকার। ঠিক তেমনি রস্বই, এটা হচ্ছে রস্বিকা। দীর্ঘই, এটা হচ্ছে দীর্ঘিকা। এ, রস্যু, এটা হচ্ছে রস্যুকা। দীর্ঘ, এটা হচ্ছে দীর্ঘকা। রি, এটা হচ্ছে দীর্ঘা। এ, এটা হচ্ছে একা। ওই, এটা হচ্ছে ওকা, ওইকা। ঠিক তেমনি ও, এটা হচ্ছে ওকা। ও, এটা হচ্ছে ওকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটি বিষয় তোমরা দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? এই কার আবার 10টি। মানে কার চিহ্ন আমরা কয়টি পেলাম? 10টি। তাহলে আমরা যদি বলি যে হচ্ছে কার হচ্ছে 10টি। কয়টি? 10টি। অবশ্যই কার হচ্ছে 10টি। এটা এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা দেখো টাকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, দীর্ঘকার, একার, ওইকার, ওকার এবং ওকার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এবার এই কারগুলা কি কাজে লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ? তোমরা জানো যে ব্যঞ্জন যে বর্ণ, এগুলা উচ্চারণ করতে পারছে না। এই ব্যঞ্জন বর্ণগুলা বামে, ডানে, উপরে, নিচে, পাশের মধ্যে এই সাথে এই কার চিহ্নগুলো দেওয়া হয়। যেমন মা, তওকার, ময়াকার, র। এই যে ওকার, আকার, মায়ের সাথে, তয়ের সাথে ওকার যুক্ত হচ্ছে, অর্থাৎ রয়ের সাথে কোনো কিছু যুক্ত হয়। এখন তোমরা একটা শিক্ষার্থী বন্ধুগণ দেখো, তো মা, এই যে তয়ের সাথে ওকার, তয়ের সাথে ওকার, আর ময়ের সাথে আকার। এই যে আমরা দেখছি, এই আকারগুলা যেমন বর্ণের পাশে বা ডানে বামে উপরে নিচে যুক্ত হয়, আর যে বর্ণের সাথে যুক্ত হয় না, মনে রাখতে হবে সেটার সাথে আছে র। সেটার সাথে কি আছে? স্বরে র। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটি বিষয় অবশ্যই তোমরা বুঝতে পারলে যে স্বরবর্ণ ছাড়া একজন বর্ণ উচ্চারণ হয় না। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? এই স্বরবর্ণের কারচিহ্ন 10টি, ওয়া ব্যতীত 10টি কারচিহ্ন পাওয়া যায়। এই কারচিহ্নগুলো কোথায় কাজে লাগে, কিভাবে ব্যবহার হয় আমরা বললাম বা আমরা জানি। এই কারচিহ্নগুলো ব্যঞ্জন বর্ণের ডানে বামে, উপরে নিচে, পাশে এই যে ব্যবহার হচ্ছে, এটাই হচ্ছে কার। আর যেটার সাথে বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে থাকে না কোনো কিছু কারচিহ্ন, সেটার সাথে মনে রাখবা স্বরে অর্থাৎ অ, এটা যুক্ত আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করলাম।
এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ। তো প্রিয় বন্ধুগণ, তোমরা জানো ব্যঞ্জন বর্ণ কি? তো তারপর আমরা বলবো যে ব্যঞ্জন ধ্বনির যে লিখিত সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এক্সাম্পল স্বরূপ তোমরা দেখো ক, খ, এই যে মুখে বললাম ক ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, যখনই লিখে প্রকাশ করলাম তখন হয়ে গেল ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ, সাংকেতিক চিহ্ন যেটি ব্যবহার করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো যে আমরা কিছুক্ষণ আগে বললাম মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। এখন আমরা বুঝবো যে মৌলিক যে ব্যঞ্জন বর্ণ এবং অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। কয়টি? 39টি। তাহলে বাংলা বর্ণমালায় মোট আমাদের বর্ণ রয়েছে 50টি। এর ভিতর মৌলিক তথা স্বরধ্বনি 11টি এবং স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ এটা 39টি। তা যাই হোক, আমরা ব্যঞ্জন বর্ণটা কি আমরা আগেই বলি যে সকল ধ্বনি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলোকে বলা হয় আমাদের ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলা যদি আমরা ভাগ করি, এই ব্যঞ্জন বর্ণ কিন্তু আবার স্বরবর্ণের জন্য সংক্ষিপ্ত রূপে কাল পেয়েছিলাম, ঠিক তেমনই এই ব্যঞ্জন বর্ণের আবার সংক্ষিপ্ত রূপ আছে যার নাম হচ্ছে ফলা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কি বলে? ফলা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখলে যে ব্যঞ্জন বর্ণ 39টি এবং এই ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত কি আছে? রূপ আছে। এই রূপটাকে বলা হয় কি? ফলা। এখন বাংলা ব্যঞ্জন বর্ণমালায় 6টি ফলা পাওয়া যায়। তাহলে ফলা কয়টি? 6টি। ফলা 6টি। শিক্ষার্থী বন্ধুগণ, এমসিকিউ আসতে পারে ফলা কয়টি? 6টি। কারণ অনেক ক্ষেত্রে দেখি ক্লাসে শিক্ষার্থীরা ফলা 6টি এইটা মনে রাখতে পারে না। তো আমি একটি কৌশল তোমাদের শিখিয়ে দেব। আমি আশা করি তোমরা যদি এই কৌশলটি মনে রাখো তাহলে অবশ্যই যে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ফলা কয়টি তোমরা হামেশাই বলতে পারো। তো আমি টেকনিকটা বলি। মন ভজা বলা, কি বললাম? মন ভজ বলা, ভজ বলা। আমি অনেক ক্ষেত্রে বলি না, কোনো এলোমেলো হয়ে গেলে বা মনের কোনো কথা মনের সাথে মিল না হলে, সঠিকভাবে বলতে না পারলে, তখন আমরা বলি কি? মন ভজা বলা। কি বলি প্রিয় বন্ধুরা? মন ভজ বলা। অর্থাৎ আমাদের কিছুই মনে নাই, এলোমেলো হয়ে গেছে। মন ভজা বলা। এখন এই যে মন ভজা বলা লিখলাম, এইখানে আমরা ভজা বলার ভ আমরা তুলে দেব। ভ আমরা জানি ভজা বলার দরকার নেই, আমরা এটা ভটা তুলে দিলাম। তুলে দিলে আমরা পাচ্ছি কি? দেখো ম দন্তন্য দন্তজ বলা। এই যে মফলা নফলা দন্তফলা দন্তফলা বফলা রফলা লফলা। তাহলে বফলা রফলা দন্তফলা রফলা বফলা রফলা রফলা। 1 2 3 4 5 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এখন বুঝতে পারলে যে ফলা কয়টি? ফলা 6টি। এই 6টি যদি মনে রাখতে না পারা যায় তাহলে আমি যে একটি কৌশল বা মেথড, আমরা পদ্ধতি যাই বলি না কেন, যেটা শিখাই দিলাম এটা অবশ্যই মনে রাখবে। সেটা হচ্ছে কি? মন ভাজা বানালা। মন ভাজা বানালা। ভাজা বানালে হ উঠায় দিলেই যে 6টি বর্ণ থাকে, সেই 6টি বর্ণের নামকরণ অনুসারে আমরা বলতে পারি এই 6টি হচ্ছে ফলা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো যে এই যে আমরা ফলা বললাম, এটা কিন্তু ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প অনুবর্ণ। এই যে আমরা ফলা পাই,
রেপ পাই, বর্ণ সংকেত পাই। ফলা রেপ বর্ণ সংকেত, দোয়া থেকে যেমন আসছে রেপ, যেমন আমরা পাই এই যে দোয়া থেকে আমরা পাই রেপ। তো এরকম আমরা ফলা সাইকেলা মতলা জফলা, তাই না? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আবার আমরা যুক্ত বর্ণ পাই। তাহলে আমার কিছু যুক্ত বর্ণ আছে, তোমরা দেখবা যে ষষ্ঠযুক্ত বর্ণ যেমন অঙ্ক, কষ্ট মূর্ধন্য শতরায় যুক্ত হয়েছে, বড্ড ডয়রায় যুক্ত হয়েছে, বাল ভয়াকার লয়ের এই যে যুক্ত হয়েছে। তাহলে আমরা প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে বর্ণ এবং ধ্বনি সম্পর্কে। তো তোমরা জানো যে আমাদের বর্ণ সম্পর্ক আছে। তো তোমরা এবার সংখ্যা বর্ণ, বাংলা ভাষায় কিন্তু সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যা বর্ণ পাওয়া যায়। তাহলে বাংলায় কয়টি সংখ্যা বর্ণ পাওয়া যায়? 10টি। 10টি সংখ্যা বর্ণ আছে, 10টি সংখ্যা বর্ণ। এই 10টি সংখ্যা বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করলাম ধ্বনি এবং বর্ণ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ধ্বনি এবং বর্ণ আমাদের প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করলাম। তারপরও আমি দেখি অনেকে একটি কথা অনেক সময় বলে থাকে, সেটি হচ্ছে কি জানো? ধ্বনি এবং বর্ণের সাথে এইগুলাকে অক্ষর বলে থাকে, তাই না? ধ্বনি ও বর্ণকে তোমরাও অনেক সময় কি বলে থাকো? অক্ষর। কিন্তু আসলে বাংলা ব্যাকরণে অক্ষরটা আলাদা জিনিস। কখনোই সরেয়া সরেয়া বা ক খ গ ঘ এদেরকে অক্ষর বলা যাবে না। তাহলে অক্ষরটা কি? যদিও এটা আমাদের এই পরিচ্ছেদে নাই, তারপর আমি তোমাদের স্পষ্টীকরণের জন্য অক্ষর সম্পর্কে একটু আলোচনা করব। অক্ষর, অক্ষরটা কি প্রিয় বন্ধুরা তোমরা জানো? ইংরেজিতে জাস্ট লাইক সিলেবল তথা সিলেবলের মতো শব্দাংশ। তো যাই হোক বাংলাতে অক্ষর হচ্ছে সেটাই যেটা হচ্ছে বাকযন্ত্রের দ্বারা স্বল্পতম প্রয়াসে যতটুকু একসাথে উচ্চারণ করা যায় ততটুকুকে বলা হয় অক্ষর। যেমন প্রিয় বন্ধুরা তোমরা দেখো, আমরা যদি বলি বিদ্যালয়, দেখো প্রিয় বন্ধুরা বিদ্যালয়, এই যে বিদ্যালয়, এইগুলোকে যখন আমরা উচ্চারণ করবো ভেঙে ভেঙে তখন কি হচ্ছে বন্ধুরা? বিদ্যালয়। দেখো তিনটা অংশ পাচ্ছি, বিদ্যালয়। তাহলে আমরা বাকযন্ত্রের দ্বারা যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ একবারে উচ্চারণ করা যায় স্বল্পতম প্রয়াসে, ততটুকুই বলা হয় অক্ষর। বিদ একটা অক্ষর, দা একটা অক্ষর, ল একটা অক্ষর। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা স্পষ্ট হলো যে ধ্বনি কি, বর্ণ কি এবং এগুলাকে অক্ষর বলা যাবে না। অক্ষর হচ্ছে সেই জিনিস যেটা যেমন ইংরেজিতে সিলেবল ভাঙি আমরা, ঠিক তেমনি বাংলায় আমরা বাকযন্ত্রের দ্বারা সর্বোত্তম প্রয়াসে যতটুকু স্থান আমরা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা আশা করি এই ক্লাসটি ভালো করে দেখবে এবং তোমাদের যে বাংলা বই, এই বইটি পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি এবং বর্ণ 12 পৃষ্ঠায় এই অধ্যায় পাবে। এই পরিচ্ছেদটায় তোমরা বইটা পড়বে, পড়লে আরো ব্যাপক জানবে এবং আমার ক্লাসটি পড়লে আমি আশা করি তোমরা এই ধ্বনি ও বর্ণ সম্পর্কে বুঝতে সক্ষম হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো যে আমাদের স্কুলে যথারীতি আমরা সরকারি নির্দেশ মোতাবেক অ্যাসাইনমেন্ট জমা দিই। তোমরা অবশ্যই এই যে বোর্ড পত্রিকা প্রচলিত বা যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো নিজ জ্ঞানে সুন্দরভাবে লিখে তোমরা স্কুলের যে নির্দিষ্ট দিনে তোমরা সংরক্ষিত বজায় রেখে ওগুলো বা তোমরা এটা জমা দিয়ে যাবে। এবং অবশ্যই তোমরা এটা ইউটিউব চ্যানেল বা অনলাইন বা কাউকে সাহায্য না নিয়ে নিজেই লেখার চেষ্টা করবে। তো আমি আশা করি তোমরা এটা করবে। তো সবাইকে শুভকামনা রেখে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।